দর্শক আমন্ত্রণ সব খবরে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। জুলাই সনদ বাস্তবায়ন পন্থা নিয়ে সরকার ও বিরোধী দলের বিতর্ক আজও চলমান ছিল। রবিবার রাতে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংবিধানের মৌলিক আদর্শ নিয়ে সরকারি দলের অবস্থান তুলে ধরেন। সংসদ নেতা তারেক রহমানের পক্ষ থেকে বক্তব্য রাখছেন উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, ৭১-এর বিজয়ের সাথে অন্য কিছুর তুলনা চলে না, কিন্তু বিরোধী দল সংস্কারের নামে ৭১ এবং ২৪-এর চেতনাকে সমান করার চেষ্টা করছে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কাটাছেঁড়া করে আওয়ামী লীগ সরকার সংবিধানের যে অবস্থা করেছিল সেই পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন সেই বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এখন উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনীকে বাতিল করেছে, সংবিধানের পুরনো কাঠামোকে বহাল করেছে। এর আগে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধানে যেসব ধারা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেগুলো উপড়ে ফেলে একটি নতুন বাংলাদেশ করতে হবে। জুলাই অভ্যুত্থান, ৯০-এর গণ আন্দোলন ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ নেই। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানান তিনি। এদিন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাশ করা হয়। যে প্রস্তাবটা এখানে আলোচিত হচ্ছে এখনো আমরা জানতে পারলাম না অনুরূপ আরেকটা প্রস্তাব ৩০ তারিখ যেটা উত্থাপিত হয়েছিল মার্চ মাসের, সেটা কি হলো? সেটা যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে পেন্ডিং একটা বিষয়ে প্রস্তাব থাকা অবস্থায় আরেকটা মুলতবি প্রস্তাব আসতে পারে কিনা আমি এই কার্যপ্রণালী বিধি পড়ে এটা বুঝতে পারি নাই। যেহেতু আমি নবীন সদস্য, আমাকে একটু বুঝিয়ে দিলে আমি খুশি হব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর। উনি বলেছিলেন এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই উদ্দেশ্য করে যে এই সংশোধনী ছুঁড়ে ফেলে দেয়া হবে। রবিবারও দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোয়। গ্রাহকদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণেই তেলের সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন তারা। তবে মজুতদারির অভিযোগে পাম্প কর্তৃপক্ষ দোষারোপ করছেন গ্রাহকদের। আনুষঙ্গিক যে পাম্পগুলি আছে চাহিদা তুলনায় অনেক কম, সেই গ্রাহকগুলি বাধ্য হয়ে এখানে আসতেছে। আন্তর্জাতিক পর্যায়ে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোতাবেক আমরা তেল ভালো পাচ্ছি। প্রত্যেকটা পাম্পেই অভিযোগ আছে যে বাইক একবার এসে তেল নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে খালি করে আবার সে পুনরায় সিরিয়াল দিচ্ছে। একটা বাইক যে যৌক্তিকভাবে 10 লিটার তেল একদিন শেষ করতে পারে না, তো তখন দেখা যাবে তো মানুষ এমনি আশা কমে যাবে যখন সে একটা সার্ভিলেন্সের মধ্যে চলে আসবে। আগামী ৩ মাসের অকটেন পেট্রোলের মজুত আছে। এখন চেষ্টা চলছে আগামী ৩ মাসের ডিজেল সংগ্রহের। রবিবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে এই তথ্যই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। প্রতিমন্ত্রী জানান, রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র। বলেন, আনুষ্ঠানিক ঘোষণা না হলে এ নিয়ে আশাবাদী সরকার। ব্রিফিংয়ে মার্কেট শপিং মল বন্ধের সময়সীমা ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। ডিজেলের ক্ষেত্র তাই, যে যারা দের সাথে আমরা চুক্তিবদ্ধ ছিল বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় তারা অনেকেই ফোর্স মেজর ডিক্লেয়ার করেছে, যে কারণে আমাদেরকে নতুন নতুন সোর্স আমাদেরকে সার্চ করতে হয়েছে এবং আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি। এবং যদি এটা বাস্তবায়ন হয় আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে আগামী 3 মাসের জন্য জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর কোনো দেশের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। সাশ্রয়ী দামে সরকার যে কোনো উৎস থেকেই তেল কিনতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী কথা জানান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি প্রধানমন্ত্রীর হাতে 2টি ছবি ও হোয়াইট হাউসের একটি রিপ্লিকা তুলে দেন, যার একটি ছবিতে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রেসিডেন্ট জিমি কার্টার, আর অপর ছবিতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীতে দুদেশের সম্পর্ক কেমন হবে, উন্নয়ন ও রোহিঙ্গাদের সহযোগিতা অব্যাহত রাখা নিয়ে আলোচনায় গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই, এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। 2 নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে, একেবারেই মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। ইস্টার সানডে উপলক্ষে এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি উত্থাপন করেন তারা। পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়। দ্বিতীয় দাবি ছিল আমাদের ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট যেন পুনর্গঠন করা হয়। এই দুটি বিষয় গুরুত্ব ছিল এবং মত বিনিময় ছিল, এবং আমরা অত্যন্ত খুশি এবং একথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি আমাদের জন্য প্রয়োজনীয় যেটা করা দরকার সাধ্যের মধ্যে এটা করবেন। আরেকটি দাবি আমাদের ছিল সংরক্ষিত নারী আসনে যেন একজন খ্রিস্টান প্রতিষ্ঠানদের মধ্যে থেকে একজন নারীকে নির্বাচন করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও এখন পর্যন্ত সেই পথে হাঁটেনি বাংলাদেশ। তবে কতক্ষণ এই সিদ্ধান্ত ধরে রাখা যাবে তা বলা কঠিন, কেননা সরকারের তহবিলের রক্তক্ষরণ হচ্ছে। আর এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। রবিবার জাতিসংঘের সাথে যৌথ মতবিনিময়ের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD। সেখানে অর্থমন্ত্রী বলেন, শুধু সূচকের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে চলবে না। এত সংকটের মাঝেও সরকার নতুন অর্থনৈতিক মডেল আনতে চায়। সেটি করা গেলে উত্তরণের পথ আরও সহজ হবে। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নেই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। আবারও স্বাগত, দেখছেন সব খবর। সংক্রমিত হয়ে প্রতিদিনই ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে হামের রোগী। রাজধানীর DNCC ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে শিশু ওয়ার্ডে গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 72 জন। রবিবার সকালে এক শিশু মৃত্যুর খবরও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপ সামলাতেই রীতিমতো হিমশিম অবস্থা তাদের। এদিকে হাসপাতাল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিক সরকার। রোগীদের কারো বয়সই 2-3 বছরের বেশি নয়। জাগতিক জটিলতা না বোঝার বয়সে তীব্র যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে নিষ্পাপ এসব শিশু। হামের কারণেই তাদের এই করুণ দশা। DNCC ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের তথ্য, হামে আক্রান্ত হয়ে 300 রোগী ভর্তি রয়েছেন এখন। শনিবার 72 জন শিশু ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেও সমসংখ্যক ভর্তিও হয়েছে। কমবেশি সবারই উপসর্গ এক। আসছি কালকে রাত্রে 12টা বাজে, ওনারা ট্রিটমেন্ট করতেছে, ভালোই করতেছে, কিন্তু ওর জ্বরটাই কমতেছে না। এখনও জ্বর 102, 103 এরকম, এই নিচে নামতেছে না জ্বর। জ্বর আসছিল প্রথম জ্বর আসার পর পরে উঠছে, ঠান্ডা, জ্বর, কাশি। 5 দিন থেকে জ্বর আর ছোট ছোট গায়ে হাম উঠছে। আমি কামরাঙ্গীর চক থেকে আসছি। বাচ্চার অবস্থা অনেক সিরিয়াস ছিল, শ্বাসকষ্ট ছিল, মুখে গা ছিল, তার জন্য এখান থেকে ঢাকা মেডিকেল থেকে আমাদেরকে রেফার করছে। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাম আক্রান্ত অনেক রোগী ঢাকায় আসছে চিকিৎসা নিতে। কোনো শিশু চিকিৎসা নিচ্ছে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে। সিস্টার আসছে, ডাক্তার আসছে, ওনারা দেখছে, দেখার পরে বললো আপনার বাবুর তো ওই হামের র্যাশ এগুলো নাই, ঠান্ডা জ্বর যেহেতু কমছে আপনার এখানে থেকে লাভ নেই। এই যে চোখ খুলতে পারে নাই 2 দিন, আবার হাম বাইরে হয়েছিল, আবার ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ধরছিল। হাম হলে সাধারণত দেখা যাচ্ছে বাসা বাড়িতে রাখলে একটু মানে যত্ন নিলে, কেয়ার করলেই সুস্থ হয়ে যায়, কিন্তু এরকম একটা যে জটিল পর্যায়ে চলে যায় এটা আমরা কখনো এ ধরনের কল্পনা করি না। দুপুরে হাম রোগীদের খোঁজ খবর নিতে DNCC হাসপাতালে আসেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। জানান, জনবল ঘাটতি থাকলেও চিকিৎসায় কোনো কমতি নেই।
আমরা নতুন কিছু পরিকল্পনা এখানে করা যায় কিনা সেই কারণে কিন্তু আশা। হ্যাঁ, তো আমরা আশা করছি এখানে যেভাবে চিকিৎসাগুলো দেওয়ার কথা তারা চেষ্টা করছে, বাট এখানে নার্সিংয়ের বা ডাক্তারের কিছু অভাব আছে। এরপরে আমরা যেই ডিভিশনগুলোতে আমরা যেমন ভ্যাকসিনেশনের কথা বললাম, সেটাকে যদি চালু করতে যাই আমাদের একটু উপরে জায়গাও আছে। অন্য হাসপাতালের মতোই ডিএনসিসিতে সুযোগ সুবিধা বৃদ্ধির কাজ চলছে বলে জানান উত্তর সিটির প্রশাসক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হাম প্রতিরোধে 3 মে থেকে সারা দেশে শুরু হবে বিশেষ টিকা কর্মসূচি। এর আগে 12 এপ্রিল শুরু হবে ঢাকা সহ আরও 2 সিটি কর্পোরেশন এলাকায়। রবিবার ঢাকার নবাবগঞ্জে হামের টিকা কর্মসূচির উদ্বোধনের সময় এসব তথ্যই জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। টিকা দেওয়ার সিরিঞ্জের ঘাটতি নেই বলেও নিশ্চিত করেন মন্ত্রী। বয়স পেরিয়েছে 3, কিন্তু নেওয়া হয়নি হামের টিকা। তাই মায়ের হাত ধরে রোববার টিকা কেন্দ্রে এসেছে অহনা রানী। হামের টিকাটা আমি পাই নাই, যখন আমি দিতে চাইছি তখন আনি নাই। ম্যাম বললো কি টিকাটা পাওয়া যায় নাই। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অহনার বয়সী আরও অনেক শিশুকে পাওয়া গেল যাদের কোনো কারণে হামের টিকা নেওয়া হয়নি। হামের প্রকোপ বাড়ায় বিশেষ ক্যাম্পেইনে টিকা পাচ্ছে তারা। হামের টিকা দেওয়া নেই, আর বাচ্চার বয়স 3 বছর আর 1 মাস বাকি। এখন যেহেতু এই হাম প্রতিরোধ করার জন্য আমাদের এই হাম টিকাটা দেওয়া দরকার বাচ্চাদের সুস্থতার জন্য। হামের টাকা দেওয়া হয়নি, এর জন্যই তো আসছি হামের টাকা দিতে। আমার বাচ্চার বয়স 4 বছর, এখন আর কি দেওয়া হয়নি টিকা। টিকা কর্মসূচির উদ্বোধনের কথা ছিল সকাল 9টায়, পরে তার দেরি হয় 2 ঘন্টা। এর আগে টিকার জন্য নিবন্ধন করতে হয় অভিভাবকদের। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকার সময় মতো টিকা দেয়নি বলেই পরিস্থিতির অবনতি হয়েছে। বিগত সরকারগুলি 2020 ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি, বিধায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। চ্যালেঞ্জ ওইটাই ছিল যে আমরা এখন টিকাটা দিতে পারি কি না, কারণ আমরা যেই টিকাটা কিনতে যাচ্ছি ওই টিকাটার টাকা দেওয়া হয়েছে এডিবি দিয়ে ইউনিসেফের মাধ্যমে। ইট উইল টেক মোর 1.5 মান্থ। কোনো স্বল্পতা নেই, বরং বেশি আছে। 54 মিলিয়ন সিরিঞ্জ আছে, আমাদের দরকার অনেক কম। প্রথম পর্যায়ে টিকা দেয়া হচ্ছে 30 উপজেলায়। 12 এপ্রিল থেকে দেয়া হবে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে। আর 3 মে থেকে পুরো দেশে চলবে এই টিকা কর্মসূচি। আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে আপনারা পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তান আমাদের এই অনাগত সময়ে যাতে মৃত্যুর কুলে ডলে না পড়ে, কোনো মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের টিকা কর্মসূচির জন্য রাখা হয়েছে 2 কোটির বেশি টিকা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে শনিবার দুপুর থেকে রবিবার রাত পর্যন্ত রাজশাহী মেডিকেলে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। গেল 3 মাসে রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো 43 জনের। এদিকে রাজশাহী মেডিকেলে রোগটির উপসর্গ নিয়ে নতুনভাবে ভর্তি হয়েছে 125 জন। গত 24 ঘন্টা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 36 জন রোগী। পাবনা, ময়মনসিংহ, বরিশাল, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এতে অভিভাবকদের মাঝেও ছড়িয়েছে আতঙ্ক। যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের 1 যুগ পূর্তি। উৎসবে যোগ দিয়েছেন রাজনীতিবিদ, আমলা ও নানা শ্রেণী পেশার মানুষ। যমুনা ফিউচার পার্কে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির সিইও ফাহিম আহমেদ। অতিথিরা ফুল দিয়ে যমুনাকে শুভেচ্ছা জানান এবং সাহসী সাংবাদিকতার প্রশংসা করেন। তারা বলেন, 1 যুগের এই পথ চলায় সত্য প্রকাশে আপোষহীন থেকেছে যমুনা টেলিভিশন। সাধারণ মানুষের কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে অনন্য অবস্থান তৈরি করেছে। প্রতিকূল পরিস্থিতিতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের জবাবদিহিতা নিশ্চিতে যমুনার ভূমিকা তুলে ধরেন তারা। যমুনা টেলিভিশন আগামীতেও পেশাদারিত্ব ও সাহসিকতার এই ধারা বজায় রেখে দর্শকদের আস্থা ধরে রাখবে, আশা তাদের। এই জাতি যখন বিপদে ছিল তখন সাহস করে যমুনা টেলিভিশন এই জাতির সাথে ছিল। যমুনা 1 মিনিটের জন্য কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে নাই আমার জানা মতো। যুবক যোদ্ধাদের যমুনা শক্তি জুগিয়েছিল সত্যকে তুলে ধরে। যমুনা কোনো বাধা মানবে না, যমুনা কোথাও থামবে না, যমুনা যমুনার মতোই স্রোতস্বিনী হয়ে চলতে থাকবে।
2024-এর জুলাই আগস্টে কারাগারে ছিলাম, শেষের দিকে যখন কোনো সংবাদ পাচ্ছিলাম না, তখন একজন কারারক্ষী আমার খুব ঘনিষ্ঠ ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সে নানান রকম খবর দিত, পরে দেখতাম যে খবরগুলি মোটামুটি সঠিক। যমুনা টিভি দেখে সে এতে। তা আমি যতবারই জিজ্ঞাসা করি ততবারই আমি তো একদিন জিজ্ঞাসা করলাম যে যমুনা ছাড়া আর কোনো কিছু তুমি দেখো না? তাহলে আর কেউ সত্য কথা বলে না। আবারও স্বাগত, দেখছেন সব খবর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ এনে বেসরকারি একটি হাসপাতালে ভাঙচুর চালিয়েছে স্বজনরা। রবিবার সকালে উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে ভাঙচুর চলে। তাদের অভিযোগ, পুলিশ ও মৃত রোগী স্বজনরা জানান, গতকাল রাতে প্রসব ব্যথা উঠলে রাকিবাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার সৈয়দ কামরুজ্জামানের তত্ত্বাবধানে রাকিবার সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই রাকিবার শারীরিক অবস্থার অবনতি হলে তড়িঘড়ি অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। পরে রোগীর মৃত্যু হলে স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। অস্ত্রোপচারের সময় ওই নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক। কুমিল্লায় আন্তজেলা বাস টার্মিনালে আগুনে পড়েছে পার্কিং করে রাখা 3টি পরিত্যক্ত বাস। রবিবার দুপুরে জাঙ্গালিয়া বাস টার্মিনালে রয়্যাল কোচ পরিবহনের একটি বাসে আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা আরও 2টি বাসে। খবর পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে ঘটনার পর বাস স্ট্যান্ড এলাকায় গাড়ি রাখা নিয়ে দুশ্চিন্তায় বাস মালিক ও শ্রমিকরা। সংশোধিত শ্রম আইনে শ্রমিক সংজ্ঞায় কর্মচারী বা কর্মকর্তা যুক্ত করে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। শ্রমিকের চাকরির অবসায়ন সুবিধাতেও রয়েছে অস্পষ্টতা। রবিবার বিকেলে শ্রম আইন সংশোধিত অধ্যাদেশ 2025-এর কয়েকটি বিধান নিয়ে আপত্তি তুলে সংবাদ সম্মেলন করেছে বিকেএমইএ। ব্রিফিংয়ে যৌথ দর কষাকষি প্রতিনিধি নির্বাচনে আপত্তি তোলা হয়। বলা হয়, ত্রিপক্ষীয় কমিটির সভায় নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা উচিত। জানানো হয়, শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল এবং সার্বজনীন পেনশন স্কিম অংশগ্রহণ নিয়েও ধূম্রজাল তৈরি হয়েছে। 2টি বিধান একসঙ্গে চালু রাখলে সমস্যা তৈরি হবে। নিখোঁজ পাইলটকে উদ্ধারে চালানো অভিযানে আরও একটি মার্কিন বিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। রোববার এই বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ। এটি মার্কিন বিমান বাহিনীর C-130 ট্রান্সপোর্ট বিমান ছিল দাবি ইরানের। বিবৃতিতে দাবি করা হয়, উদ্ধার অভিযানের সময় বাকি বিমান থেকে কিছুটা পিছিয়ে পড়ে উড়োযানটি। এরই সুযোগে ইস্পাহান প্রদেশে বিমানটি ভূপাতিত করা হয়। তবে এই বিষয়ে ওয়াশিংটনের তরফ থেকে কোনো মন্তব্য আসেনি। স্পেনের ক্যানারি আইল্যান্ড উপকূল থেকে উদ্ধার করা হচ্ছে 47 অভিবাসন প্রত্যাশীকে। সরু নৌকায় করে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল তারা। উপকূল থেকে বেশ কিছু দূরে ভাসছিল তারা। এ সময় তাদের উদ্ধার করে নিরাপদে তীরে ফেরত আনে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। উদ্ধারকৃতদের মধ্যে 44 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। হাসপাতালে নেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। প্রতি বছর উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে নৌকায় চড়ে ঝুঁকিপূর্ণ এই পথে ইউরোপে প্রবেশ করেন বহু অভিবাসন প্রত্যাশী। চাঁদের কক্ষপথের কাছাকাছি পৌঁছে গেছে আর্টেমিস 2 মিশনের মহাকাশযান ওরিয়ন। শনিবার এই তথ্য দিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জানায়, চাঁদের নিকটবর্তী স্থানে পৌঁছে উপগ্রহটি প্রদক্ষিণের প্রস্তুতি নিচ্ছেন নভোচারীরা। মিশনের 6ষ্ঠতম দিনে চাঁদের কক্ষপথে অবস্থান করবে ক্যাপসুলটি। এই দিন মহাকাশ থেকে একটি বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবেন 4 নভোচারী, যার স্থায়িত্ব হবে প্রায় 53 মিনিট। একদিন আগে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি ভিডিও পাঠিয়েছেন নভোচারীরা। গেল 31 মার্চ পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে SLS রকেটে চেপে যাত্রা করে ওরিয়ন। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা জেরে ছড়িয়ে পড়তে পারে ব্যাপক তেজস্ক্রিয়তা, এমন সতর্ক বার্তাই দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার জাতিসংঘ বরাবর লেখা চিঠিতে তিনি জানান, বুশেহর প্রদেশের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ, যার জেরে পরিবেশে ছড়িয়ে পড়বে জীবন বিপন্নকারী মারাত্মক তেজস্ক্রিয় পদার্থ। অপূরণীয় ক্ষতির মুখে পড়বে পারস্য উপসাগর এলাকার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, যা ছড়িয়ে পড়বে প্রতিবেশী দেশগুলোতেও। চিঠিতে ইরানের পারমাণবিক
কর্মসূচির তথ্য ফাঁসের অভিযোগ তুলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সমালোচনাও করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, অত্যন্ত গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলার জন্য উস্কে দিয়েছে IAEA। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।